সংসারের যাবতীয় কাজ সেরে আঁচলে হাত মুছতে মুছতে যখন ঘরে ঢুকল শ্রীময়ী, তখন চোখ গেল টেবিলে রাখা বিয়ের কার্ডটির ওপরে। বিকেলবেলা এসেছে কার্ডটি। 3 বছরের টুবাই তখন ঘুমে আচ্ছন্ন, আর ওদিকে সুনীল ল্যাপটপে কাজ করছে। শ্রীময়ী ধীর পায়ে এগিয়ে গেল। কার্ডটা দেখতে গিয়ে খেয়াল হলো তার হাত কাঁপছে, আর বুকের ভিতরেও কেমন যেন একটা অস্থিরতা। কার্ডটি খুলতেই জ্বলজ্বল করছে নাম দুটো, অর্কদীপ ও সুধেষ্ণার শুভ পরিণয়। উফ, শ্রী এবার গাছ থেকে নামবে নাকি তোমার দাদাকে ডাকবো? শ্রীময়ী অর্কর কথায় কর্ণপাত না করে পাতার মধ্যে কাঁচা আম খুঁজে যাচ্ছে। অর্ক আরও কয়েকবার ডাকার পর শ্রীময়ী নামল গাছ থেকে। অর্ক সাথে সাথে ধমক দিয়ে বলল, এই ভর দুপুরে রোদের মধ্যে গাছে চড়ে আম পাড়ছ, একবার যদি গাছ থেকে পড়ে যাও তখন কি হবে বলো তো? হয় পা নয়তো হাত, কিছু একটা ভাঙবে। এবার তোমার দাদাকে বলতেই হচ্ছে। শ্রীময়ী মুখ বেঁকিয়ে বলল, তখন থেকে শুনে যাচ্ছি তোমার দাদাকে ডাকবো, তোমার দাদাকে ডাকবো, কই ডাকতে তো দেখলাম না। আর শোনো অর্কদা, আমি আমার দাদা মানে তোমার পরম প্রিয় বন্ধুকে ভয় পাই না। এইসব ভয় আমাকে দেখাতে এসো না। শ্রীময়ী চলে গেল। পায়ের নূপুরের আওয়াজ কানে ভাসতে ভাসতে একসময় যেন শব্দটা মিলিয়ে গেল। অর্ক একটু হাঁপ ছেড়ে বাঁচল। সাইকেলটা নিয়ে এবার বাড়ির পথ ধরল। ইদানিং গলা দিয়ে ভাত নামে না অর্কর। মায়ের পেনশনের টাকায় খেতে বড্ড খারাপ লাগে। চাকরির চেষ্টা খুব করছে, একটা চাকরি পেলেই সব স্বপ্ন সত্যি হবে। জানিস অর্ক, আমার বোনটাকে নিয়ে আর পারছি না। ঘরে সবাই অতিষ্ঠ হয়ে গেছে ওকে নিয়ে। একটা কথাও শোনে না। সামনেই ফাইনাল পরীক্ষা, এত বড় মেয়ে, এখনো অবধি ছেলে মানুষই যায়নি। যখন তখন বাইরে বেরিয়ে যায়, পাড়ার বাচ্চাদের সাথে মার্বেল খেলে, কুকুর বাচ্চা নিয়ে বাড়ি চলে আসে। সেদিন তো দেখলাম ড্রেন থেকে বল তুলছে। জিজ্ঞাসা করতে বলল, যে ব্যাটে করে বল মেরে ড্রেনে ঢোকাবে তাকেই ড্রেন থেকে বল তুলতে হবে। অর্ক সবটা শুনে হাসি আর থামিয়ে রাখতে পারল না। শ্রীময়ীর দাদা শ্রীজাত কিছুটা রেগে বলল, তুই হাসছিস? একবারও আমার বাড়ির লোকের কথা ভাবছিস না? মানুষগুলো ওর জন্য পাগল হয়ে যাচ্ছে। অর্ক তখন শ্রীজাতকে শান্ত করার জন্য বলল, এত ভাবছিস কেন? শ্রী খুব ভালো মেয়ে, ওকে নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই। ও নিজের ভালোটা বোঝে। ঠিক সেই মুহূর্তে শ্রীময়ী অর্ক আর শ্রীজাতর পাশ দিয়ে চলে গেল আর বলে গেল, ফিরতে দেরি হবে। শ্রীজাত কিছু বলবার আগেই বেরিয়ে গেল শ্রীময়ী। শ্রীজাত এবারে রেগে গিয়ে বলল, দেখলি অর্ক, মেয়েটার কাণ্ডটা একবার দেখলি? এবারও তুই বলবি ও নিজের ভালোটা বোঝে? আর কদিন পর পরীক্ষা, কোনো চিন্তা আছে মেয়েটার? দিব্যি হেথা সেথা ঘুরে বেড়াচ্ছে। রাত্রি 8টার দিকে অর্কর ফোনে শ্রীজাতর কল এলো। ফোনটা রিসিভ করতেই শ্রীজাতর কথায় ভয় আর উৎকণ্ঠা প্রকাশ পেল। শ্রীময়ী এখনো বাড়ি ফেরেনি। দ্রুত সাইকেল চালিয়ে অর্ক খুঁজতে লাগলো। শ্রীময়ীর সব বান্ধবীদের বাড়ি গিয়ে খোঁজ নিল, কিন্তু কেউ কিছু বলতে পারল না। শ্রীজাত এবার ভীষণ ভয় পেয়ে গেল। অর্ক ওকে শান্ত করে বলল, আমি শ্রীময়ীকে একটা জায়গায় বহুবার দেখেছি, সেখানে গিয়ে খোঁজ নিচ্ছি। তুই এই আশেপাশেই থাক, যদি ওর খবর পাস আমাকে ফোন করে জানাস। অনেকটা রাত হয়ে গেছে। শ্রীময়ী বুঝতে পারছে আজ আর বাড়িতে গেলে তার রক্ষে থাকবে না, সবাই মিলে বকবে। তাতে কি, সে তো রোজ সবার বকা খায়, আজও না হয় খাবে।
কিছুটা যাওয়ার পর বুঝতে পারল ৩-৪ জন তার পিছনে আছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, গলিটা পেরোলেই মেন রোড। সেখানে মানুষজন আর আলো অনেক। ফোনটাও নিয়ে আসেনি, নইলে দাদাকে ফোন করে ডেকে নিত। তাড়াতাড়ি হাঁটতে লাগলো সে। খেয়াল করলো তারাও জোরে হাঁটছে। এবার শ্রীময়ী ছুটতে লাগলো, আর পিছনে যারা ছিল তারাও ছুটতে লাগলো। ছুটতে ছুটতে শ্রীময়ী একজনের সাথে ধাক্কা খেল। অল্প আলোর মাঝে বুঝতে পারল সামনে অর্ক দাঁড়িয়ে আছে। ভয়ে সে অর্ককে জড়িয়ে ধরল। অর্ক চিৎকার করে বলল, একবার মেয়েটার গায়ে হাত দিয়ে দেখ, কাউকে আস্ত ছাড়ব না। শ্রীময়ীর পিছু নিয়েছিল যারা, তারা পালিয়ে গেল। শ্রীময়ী তখনও ভয়ে অর্ককে ধরে আছে। অর্ক এবার বলল, ভয় নেই, আমি আছি তো, বাড়ি চলো। অর্ক শ্রীময়ীকে তার বাম পাশে রেখে সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার আগে শ্রীজাতকে ফোন করে সবটা জানিয়ে দিল, আর বারবার অনুরোধ করল এই নিয়ে যেন শ্রীময়ীকে আর বকাঝকা না করে। শ্রীময়ীকে বাড়িতে রেখে অর্ক নিজের বাড়িতে চলে গেল। যাওয়ার আগে কি মনে করে যেন একবার পিছু ফিরে দেখল। শ্রীময়ী তখনও জানালার ধারে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অর্ক একটু হেসে চলে গেল। সকালেই শ্রীময়ীর ফোন পেয়ে অর্ক একটু ঘাবড়ে গেল। মনে মনে ভাবল, হয়তো বাড়িতে সবাই বকেছে, কিন্তু ফোন রিসিভ করতেই তার ভুল ভাঙল। খুব ধীরে ধীরে শ্রীময়ী বলল, আজ বিকেলে একবার আমাদের বাড়ি আসবে? অর্ক আর কোনো প্রশ্ন না করে হ্যাঁ বলে ফোনটা রেখে দিল। যথারীতি সে বিকেলে পৌঁছে গেল। বাড়িতে ঢুকতে শ্রীজাত আর তার পরিবার মিলে অর্ককে ধন্যবাদ জানালো। অর্ক না থাকলে মেয়েটার যে কি হতো গতকাল। কিছুক্ষণ পর শ্রীময়ী চা নিয়ে এলো। অর্ক ওকে দেখে বেশ অবাক হলো। রাতারাতি মেয়েটা কেমন যেন বদলে গেছে, শান্ত হয়েছে। সকলের অগোচরে অর্ক জিজ্ঞাসা করল, ওই গলি দিয়ে তুমি কোথায় যাও? শ্রীময়ী বাড়ির সকলকে একবার দেখে চুপি চুপি বলল, ওখানে একজন ঠাম্মি একা থাকে, ছেলে মেয়ে সব বাইরে, তাই মাঝে মধ্যে গল্প করতে যাই। কাল ঠাম্মি অসুস্থ ছিল বলে রাতের রান্নাটা আমি করে দিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেল, নয়তো আমি বিকেলের দিকে ফিরে যাই। অর্ক কিছুটা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবল, মেয়েটা মনের দিক থেকে সত্যিই অনেক ভালো। শ্রীময়ীর জন্য চিন্তা এখন অনেক কমেছে শ্রীজাতর। এখন মাঝে মধ্যেই অর্ককে সে বলে, বোনটা আমার এত শান্ত হয়ে গেল কি করে বলতো? অর্ক কিছু বলে না, শুধু মনে মনে হাসে। এখন শ্রীময়ী রোজ অর্ককে ফোন করে, আর অর্ক ওকে বুঝিয়ে বলে মন দিয়ে পড়াশুনো করতে। এইভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল। একদিন শ্রীময়ী অর্ককে দেখা করতে বলল। অর্ক কিছুটা অবাক হলেও শ্রীময়ীর দেওয়া ঠিকানায় সময় মতো পৌঁছে গেল। শ্রীময়ী অর্ককে দেখতে পেয়ে এগিয়ে এলো। তারপর ব্যাগ থেকে একটা রুমাল বের করে অর্ককে বলল, এই নাও, এটা আমি তোমার জন্য বানিয়েছি। অর্ক রুমালটা ভালো করে দেখে বলল, বাহ, বেশ চমৎকার সেলাই জানো তো তুমি। রুমালের একটা কোণে অর্কর নাম লেখা আর ফুল এঁকে সেলাই করা, আর একটা কোণে ইংরেজি এস অক্ষরটি লেখা। সেটা দেখেই অর্ক জিজ্ঞাসা করল, এখানে এস লেখা কেন? শ্রীময়ী তখন বলল, বারে, আমি বানিয়েছি, তার একটা চিহ্ন রাখতে হবে না? অর্ক হো হো করে হেসে উঠল। তারপর বলল, শুনেছি কাউকে রুমাল দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়। শ্রীময়ী বলল, ওইসব কুসংস্কার আমি মানি না। দিন একটু একটু করে এগিয়ে গেল। কলেজ শেষ হতেই শ্রীময়ীর জন্য পাত্র দেখা শুরু হলো। বারবার বাধা দিতে গিয়েও সফল হলো না শ্রীময়ী। সুনীলের সাথে বিয়ের ঠিক হয়ে গেল। অর্ক আর শ্রীজাত মিলে বিয়ের সব কাজ শুরু করে দিল। শ্রীময়ীর মনে অভিমান জমতে লাগলো।
অর্কদা কি তার মনের কথা বোঝে না? একবারও শ্রীময়ীর কাছে জানতে চাইল না যে সে কি চায়। আবারও একদিন ফোন করে অর্কর সাথে দেখা করতে চাইল, কিন্তু সেদিন অর্কর পরীক্ষা থাকায় আর দেখা করতে যাওয়া হলো না। শ্রীময়ী বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ঘরে ফিরে এলো। বিয়ের দিন চলে এলো। সারা দিন এদিক ওদিক কাজ করে যখন সন্ধে হলো, অর্ক শ্রীময়ীর সামনাসামনি হলো। লাল শাড়িতে কি অপরূপ সুন্দরী লাগছে, কিন্তু শ্রীময়ীর চোখের দিকে তাকাতে পারছে না অর্ক। চোখে যে অনেক অভিমান লুকিয়ে আছে। অর্ক কোনো কথা না বলে হেসে সরে গেল। বিয়েটা হয়ে গেল। পরের দিন বিদায় নেওয়ার সময় বহুবার শ্রীময়ীর চোখে খুঁজছিল অর্ককে, কিন্তু অর্ক আর তার সামনে এলো না। কি গো, কার্ডটা হাতে নিয়ে কি ভাবছো? সুনীলের কথায় সম্বিত ফিরল শ্রীময়ীর। শ্রীময়ী এখন ভীষণ সংসারী, শান্ত গৃহিণী, আবার জননীয়। এত বছর পর হঠাৎই অতীতের কথা মনে পড়তেই কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল সে। সুনীলের কাছে গিয়ে বলল, যাব তো আমরা অর্কদার বিয়েতে? সুনীল বলল, তার যাওয়া হবে না, তবে সে ওদের পৌঁছে দিয়ে আসবে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্রীময়ী রেডি হয়ে গেল। সুনীল কথা মতো ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রীময়ী ধীরে ধীরে এগিয়ে গেল অর্কর বাড়িতে। চাকরিটা পাওয়ার পরেই সব গুছিয়ে নিয়েছে যেন অর্ক। বাড়িটাও সুন্দর হয়েছে। শ্রীময়ীর ভালো লাগলো দেখে। সামনে দাঁড়িয়ে আছে অর্ক আর সুদেষ্ণা। দুজনেই যেন ম্যাচিং করে ড্রেস পরেছে। ভীষণ ভালো লাগছে দুজনকে। অর্ক শ্রীময়ীকে দেখতে পেয়ে কিছুক্ষণ চুপ হয়ে গেল। শ্রীময়ী অর্ককে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেল। সুদেষ্ণার কাছে গিয়ে নিজের পরিচয় দিল। সুদেষ্ণা ওর পরিচয় পেয়ে হঠাৎই শ্রীময়ীকে জড়িয়ে ধরল। তারপর শ্রীময়ী সুদেষ্ণার হাতে গিফটটা দেওয়ার পর অর্কর সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তারপর শ্রীময়ী কিছু না বলে হেসে বেরিয়ে এলো সেখান থেকে। সুদেষ্ণা কাছে এসে অর্কর হাতটা ধরে বলল, মেয়েটা সত্যিই ভীষণ ভালো। অর্ক পকেট থেকে রুমালটা বের করে মনে মনে বলল, তুমি জানলে না কতটা আঘাত আমিও পেয়েছি। সময় অনেক নিষ্ঠুর। একটা বেকার ছেলের জীবন কতটা কষ্টের তা শুধু ভুক্তভোগীরা জানে। আজ আমার সব আছে, শুধু তুমি নেই। যার সাথে বাকি জীবনটা চলার শপথ নিয়েছি তাকেই শুধু জানিয়েছি আমার প্রথম ভালোবাসা, শ্রীময়ী। পাশ থেকে সুদেষ্ণা বলল, অর্ক এদিকে এসো, ছবি তুলতে হবে তো। দূরে তখনও গান ভেসে আসছে। ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।